4 মাসের ব্যবধানে আবারও 2 অঙ্কের ঘরে উঠেছে খাদ্য মূল্যস্ফীতি। যদিও বিআইডিএস বলছে বাস্তবে মূল্যস্ফীতি 15.10% ঘরে। বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকিয়ে রাখতে পারছে না, উল্টো বেড়েই চলছে। এদিকে নানা পদক্ষেপের পরেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন। এসব নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিনকে। জি, স্বাগত জানাচ্ছি জনাব হেলাল উদ্দিন। আমরা দেখছিলাম যে কোনোভাবেই আসলে মূল্যস্ফীতি যেমন 2 অঙ্কের ঘরে চলে গেছে, যেটি 4 মাস আগেও ছিল, সেটি আবার দেখলাম বিআইডিএস বলছে যে এটা 15%-এর কাছাকাছি, যেখানে সরকার আসলে এই বছর বাজেটে 6 থেকে 6.5%-এর মধ্যে মূল্যস্ফীতি রাখার কথা বলেছিল। এই সামগ্রিক পরিস্থিতিটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এদিকে আদৌ 10% আছে না 15% আছে? না আপনার ধন্যবাদ। এখানে মূল্যস্ফীতির ব্যাপারে সরকারের মানে পলিসি ডকুমেন্টে যে টার্গেট থাকে সেটা একটা রিফ্লেকশন থাকে যে সরকার এটাকে কমিয়ে আনতে চায়। এখন মূল্যস্ফীতি এত সহজ জিনিস না, বললাম আর কমিয়ে নিয়ে আসলাম। এবং এই যে 10% খাদ্য মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি, যেটাকে বিআইডিএস বলছে 15% মতো। তো বিআইডিএস তো আর এমনি বলে নাই, তাদের তো কিছু তথ্যপত্র দিয়ে অ্যানালাইসিস করে বলেছে। বা আমি নিজেও মনে করি যে এই মূল্যস্ফীতির যে তথ্যগুলি বিবিএস থেকে অনেক সময় দেওয়া হয়, আমরা নিজেরা সন্দিহান হয়ে যাই যে সেই ফিগারগুলো কতটা আসলে আমাদের যে বাস্তবতা সেটাকে আপনার প্রতিফলিত করে। তো আমিও মনে করি যে মূল্যস্ফীতিটা আসলে বিআইডিএস যেদিকে বলছে যে 15%-এর দিকে, আমার মনে হয় সেদিকে হওয়ার কথা। কারণ আমি যদি জিনিসপত্রের মূল্যের দিকে তাকাই এবং যে হারে আপনার বাড়ছে মূল্য, এখন সেখানে আপনার একটু খেয়াল রাখতে হবে যেটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট বলেছে। এখন আপনি যখন বলবেন যে 12 মাসের গড়, তখন ব্যাপারটা ভিন্ন। পয়েন্ট টু পয়েন্ট বললে হয়তো আপনার এই মাসের সাথে হয়তো একই মানে আরো 12 মাস আগের কোন একটা মাসের এই একই মাসে যদি কম্পেয়ার করি, তো সেটা বিভিন্ন কারণে আপনার একটু ওঠানামা করতে পারে। কিন্তু সার্বিকভাবে যদি আমরা বলি যে সাধারণ মানুষের আয় যে হারে বেড়েছে, তার সাথে তুলনা করলে পণ্য মূল্য যেভাবে বেড়েছে, মানে আয়ের সাথে তো কোনো সামঞ্জস্য নেই। এবং কখনো কখনো আপনি যদি সেভাবে চিন্তা করেন যে কারো কারো আয় হয়তো ফল করেছে, কমেছে। আর প্রকৃত অর্থে যদি আপনি প্রকৃত আয় বা ক্রয় ক্ষমতা যদি বলি, তাহলে গত কয়েক বছর ধরে আপনার মধ্যম এবং নিম্ন আয়ের মানুষের প্রকৃত আয় কিংবা ক্রয় ক্ষমতা কমছে, জি, কন্টিনিউয়াসলি কিন্তু আপনার কমছে। ফলে আপনি দেখবেন যে এই মূল্যস্ফীতি যে গত 1-2 বছরে অনেক বেড়েছে, বাড়ার পরে এখন যদি আমরা বলি মূল্যস্ফীতি শূন্য, আর বাড়ছে না, তারপরেও বুঝতে হবে যে আমার ইনকাম তো গত 2 বছরে 3 বছরে সে হারে বাড়ে নাই, যে হারে অনেক একই সাথে এখানে যুক্ত করি, আমরা জানি যে ডলারের দর সম্প্রতি বাজার ভিত্তিক করে দেওয়ার কারণে কিন্তু আমদানি পণ্যের দাম আরো বাড়বে, এবং এটিরও তো এক ধরনের প্রভাব পড়বে নাকি? এখানে আপনারা দেখেন কয়েকটা চ্যানেল আছে। একটা চ্যানেল হলো যে আপনি যখন আমদানি করছেন, তখন আমদানি পণ্য যেটা ভোগ করার জন্য, সরাসরি ভোগ করার জন্য আমদানি করছেন, সেটার আপনার দাম বেড়ে যাবে। আবার যখন ডলারের রিজার্ভ ধরে রাখার জন্য পর্যাপ্ত আমদানি করতে দিচ্ছেন না, তখন আপনার বাজারে চাহিদার তুলনায় যখন আমদানি কম থাকবে, সরবরাহ কম থাকবে, তখন আবার দামের একটা উল্লম্ফন হবে। অন্যদিকে আপনি যখন কাঁচামাল আমদানি করছেন বাইরে থেকে, সেটা যদি কম করেন, তাহলে আমাদের আভ্যন্তরীণ যে উৎপাদন, এই অভ্যন্তরীণ উৎপাদনের সেখানে আপনার কি হবে, উৎপাদনের প্রবৃদ্ধিটা কমে যাবে। সেটাও আপনার কি যোগানের দিক থেকে একটা চাপ তৈরি করবে। আপনার চাহিদা তো একটা একটা কি বলে আপনার স্টেবল নাম্বারে বাড়ছে। আমার যদি পপুলেশন বাড়ছে, সে হারে প্রতি বছরই একটা চাহিদা একটা লেভেলে বাড়ছে। এখন তার সাথে সামঞ্জস্য রেখে যদি আপনার আভ্যন্তরীণ উৎপাদন এবং বাইরে থেকে যদি আমদানি না হয়, আবার আমদানি যদি বেশি দামে হয়, বা কাঁচামাল যদি আপনি বেশি দামে আমদানি করতে হয়, আপনার এক্সচেঞ্জ রেট মানে যেহেতু মানে অনেক ডলার দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের তো আমদানি করার জন্য যে রিজার্ভ থাকা দরকার সেটি তো দিন দিন কমছে। কিছুক্ষণ আগেই প্রতিবেদনে দেখছিলাম প্রায় 13 বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে রিজার্ভের পরিমাণ। সেই ক্ষেত্রে এটি তো এক ধরনের আমদানি নিয়ন্ত্রণের ব্যবস্থার মধ্য দিয়ে আবারও আমাদের যেতে হবে, সেটিও তো আমাদের মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে নাকি? না, আপনার জিনিস খেয়াল রাখেন যে গভর্নমেন্টের দিক থেকে তো মানে চাইবেই কম রাখা, কিন্তু প্রশ্ন হলো চাইলে আমরা যখন 2-3টা কনফ্লিক্টিং জিনিস একসাথে আছে, চাইলেই পারবো কিনা সেটা প্রশ্ন। এখন আপনি যে কথাটা বললেন
যে আমার যদি রিজার্ভ ধরে রাখতে হয় তাহলে আমি আমদানি কম করতে দিব। তো আমদানি কম করতে দিলে সেটা আমদানির দাম বাড়াবে, যে ডলারের দাম একটা আছে, আর একটা হলো আপনার আমদানি কম করলে আমদানির দাম বাড়াবে, আমদানিকৃত পণ্যের দাম বাড়াবে। আবার আপনি যে কাঁচামাল কম আমদানি করছেন তার জন্য অভ্যন্তরীণ যে আপনার উৎপাদন হচ্ছে সেটা আপনার গতি স্লো করে দিবে, এটাও আপনার কি করবে, মূল্যস্ফীতি আপনার বাড়াবে, তাই না? ফলে এখানে কিন্তু আপনার যে আপনি চাইলেই করে ফেলতে পারবেন ব্যাপারটা এরকম না। সেজন্য সেক্ষেত্রে রিজার্ভের ব্যবস্থাপনাটা কি হওয়া উচিত মূল্যস্ফীতিটাকে কিছুটা রক্ষা করতে, যাতে আমরা আমদানিটা কিছুটা সচ্ছল করে রাখতে পারি প্রয়োজনীয় জিনিসপত্র, সেইখানে রিজার্ভের ব্যবস্থাপনা কি হওয়া উচিত? সবশেষ ছোট করে। আপনি আমদানি চাইলেই আমদানি কমিয়ে রেখে, বা আপনি মনে করেন যে এই যে এক্সচেঞ্জ রেটটাকে ধরে রাখবেন, ধরে রাখলে কি হবে, আপনার আপনি মূল্যস্ফীতি কমা রাখতে চাইবেন, কিন্তু সেটা করতে গেলে আপনার এক্সচেঞ্জ রেট যদি ধরে রাখেন তাহলে কি হবে, এক্সচেঞ্জ রেট যত কম থাকবে তত বাইরে থেকে ডলার কম আসবে, ডলারের ফ্লোটা কম থাকবে, বাইরে ডলার স্পেন্ড করার প্রবণতা বেশি থাকবে। সেই জন্য কিন্তু সবসময় বলা হচ্ছে যে ডলার রেট ছেড়ে দিতে। এখন ডলার রেট বেড়েছে মানে মূল্যস্ফীতিতে আঘাত করবে, কারণ ডলার রেট যদি আপনি ধরে রাখতে চান সেটাও তো পারবেন না, কারণ আলটিমেটলি সেটা ধরে রাখতে চাইলে ডলার রেটও ধরে রাখতে পারবেন না, অন্যদিকে মূল্যস্ফীতির উপর যে প্রভাব সেটা ঘুরে আসবে। একটা হলো সরাসরি ডলারের দাম বেড়ে গিয়ে মূল্যস্ফীতিতে প্রভাব আসবে, আবার যদি আপনি ডলারের দাম ধরে রাখতে চান তাহলে আমদানির কমের কারণে এবং কাঁচামাল আমদানি কম হওয়ার কারণে সেটা আবার ঘুরে এসে মূল্যস্ফীতিকে প্রভাবিত করবে। ফলে আপনি চাইলেই মূল্যস্ফীতিকে কন্ট্রোলে রাখতে পারছেন না এবং শীঘ্রই আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। সেক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে সরকার এবং দেশের মানুষ, কারণ মূল্যস্ফীতি যাচ্ছে না, চ্যালেঞ্জের মুখে আমরা অনেকদিন ধরে আছি এবং এই চ্যালেঞ্জটা কত লম্বা সময় ধরে আমরা ফেস করবো আমরা জানি না। জনাব হেলাল উদ্দিন, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে ক্লিয়ার হয়ে নিয়েছি।